কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। রাধা মাধবের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, সামনে আসতে চলেছে শুভ জন্মাষ্টমী। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো, উপোস, কীর্তন ইত্যাদি করা অত্যন্ত শুভ। এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও তার বিভিন্ন রূপের পুজো হয়ে থাকে। আর তাই কৃষ্ণ ভক্ত প্রেমীদের জন্মাষ্টমীতে কৃষ্ণ পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর এই দিনটি যেহেতু অত্যন্ত শুভ একটি দিন, সকাল থেকে উপবাস থেকে মাঝরাতে কৃষ্ণের পুজো করেন অনেকেই। আর এই দিনটি যেহেতু অত্যন্ত শুভ একটি দিন, তো অনেকেই আবার দুপুর 12টার পরও পুজো সেরে নেন। তো যাই হোক বন্ধুরা, আমাদের অনেকের বাড়িতেই রাধা মাধব এবং গোপাল রয়েছেন। তো এই শুভ দিনে ছোট্ট লাড্ডু গোপালের পুজো আমরা কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত করতে পারি, সেই নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। একই সাথে এবছর পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমীর সময়সূচি এবং পুজো করার শুভ মুহূর্ত ও পুজো করার পর কি কি খাওয়া যাবে এই প্রসঙ্গে বলে রাখবো। তো তোমাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আশা রাখছি তোমাদের উপকারে আসবে। প্রথমেই বলি বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মন্দির থেকে শুরু করে ঘরে ঘরে এখন শ্রী রাধা মাধব ও গোপাল পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে উপবাস থেকে মধ্যরাত্রে পুজো করার বিশেষ রীতি প্রচলিত রয়েছে। যিনি উপবাস করবেন তাকে কিছু বিশেষ নিয়ম পালন করতে হয় এবং নিয়ম মেনেই পুজো সম্পন্ন করতে হয়। মানা হয় ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রূপ হলো ছোট্ট লাড্ডু গোপাল। আর আমাদের প্রায় প্রত্যেক বাঙালি ঘরে গোপাল সোনা রয়েছেন। তো এই দিনে আমরা কিভাবে গোপালের শুভ জন্মদিন পালন করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। এবছর অর্থাৎ 2023 সালে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরা উচিত। এই দিন হলুদ রঙের পোশাক পরতে পারলে আরো ভালো হয়। তারপর ঠাকুর ঘর এবং বাড়ির প্রত্যেকটি জায়গা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিতে হবে। ভগবান অন্ধকার এবং অপরিষ্কারচ্ছন্ন জায়গা ত্যাগ করেন। যাই হোক, এবার ঠাকুর ঘরে এসে গোপালকে ঘুম থেকে তুলে আগের দিনের পোশাকটি পাল্টে দিতে হবে এবং ধূপ ও প্রদীপ জ্বালিয়ে মঙ্গল আরতি করতে হবে এবং সামান্য কিছু ভোগ নিবেদন করতে হবে। মনে রাখতে হবে গোপালের ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে, সাথে একটু তুলসী মঞ্জুরি, না হলে ভগবানের ভোগ সম্পূর্ণতা লাভ করে না। দুপুর 12টার পর অনেকেই পুজো সেরে নেন। সেক্ষেত্রে আবার স্নান সেরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর সুন্দর করে মুছে নিয়ে আলপনা এঁকে নিতে হবে। এবার গোপাল সোনাকে একটি পরিষ্কার পাত্রে বসিয়ে স্নানের পোশাক পরিয়ে পঞ্চামৃত বানিয়ে ওম নমো ভগবতে মন্ত্র জপ করতে করতে স্নানাভিষেক। তারপর সুগন্ধি জল তৈরি করে নিতে হবে, যাতে থাকবে জল, অগরু, গোলাপের পাপড়ি, তুলসী পাতা ও চন্দন মিশ্রিত একটি জল। তবে অবশ্যই এই সুগন্ধি জল জলসংখ্যের মাধ্যমে গোপালের স্নানাভিষেক করাতে হবে। এবার জল থেকে গোপাল সোনাকে তুলে পরিষ্কার করে মুছিয়ে একটি নতুন বস্ত্র পরিয়ে দিতে হবে। পারলে একটি নতুন মুকুট। অবশ্যই এদিন একটি গোপালকে বাঁশি নিবেদন করতে হয়, যা গোপালের অত্যন্ত প্রিয় একটি জিনিস। এবার গোপালকে ছোট্ট একটি দোলনাতে বসিয়ে সুন্দর করে চন্দন পরিয়ে তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি ও তুলসী দল নিবেদন করতে হবে এবং পারলে গোপালের প্রিয় ফুল যেমন জুঁই এবং গোলাপ, গাঁদা ইত্যাদি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এরপর সুগন্ধি ধূপ ও ঘিয়ের একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। এবার আসা যাক বন্ধুরা, গোপালকে আমরা কিভাবে ভোগ নিবেদন করব সেই বিষয়ে একটু ছোট করে বলে রাখি। গোপালের সব থেকে প্রিয় হলো মাখন ও মিষ্টি। গোপালের ননিচুরির গল্প আমাদের কাছে অজানা নয়।
তাই তার জন্মদিনে মাখন তো দিতেই হবে। খাঁটি দুধের তৈরি মাখনের সঙ্গে মিছরি মিশিয়ে মাখন মিছরি তৈরি করা হয়। এছাড়া নারকেলের তৈরি নাড়ু, বিভিন্ন মিষ্টি, ফলের মধ্যে যেমন শসা, একটি বেদানা অবশ্যই থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর তালের তৈরি খাবার যেমন তালের বড়া, তালের ফুলুরি এদিন গোপালকে দেওয়া হয়। অবশ্যই তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করতে হবে। ভোগ নিবেদনের পর ধূপ ও পঞ্চপ্রদীপ ও ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে গোপালের কাছে ওম নমো ভগবতে মহামন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করতে হয় এবং ভগবানের কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা জানাতে হবে। এবার সন্ধ্যায় লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও